আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের 13 নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তাকিয়ে হঠাৎ যা দেখতে পাই তা দেখে নীরার অবস্থা খারাপ হয়ে যায়। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। হাত পা থরথর করে কাঁপছে, কারণ আলো নেই চেয়ারে। তার বদলে আমি অগ্নিমুক্তি রূপ ধারণ করে বসে নীরার দিকে তাকিয়ে আছি। নীরা বলে, আপনি? কথাটা শেষ হওয়ার সাথে সাথে ঠাস করে একটা আওয়াজ হয়। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই, নীরার গালেই এটা পড়েছে। আশেপাশের সব মানুষের দৃষ্টি আমাদের দিকে। কফি শপের ম্যানেজার এসে সব মানুষদের বের করে নিয়ে যায়, কারণ এটা আমাদের কফি শপ। নীরা তা জানে না। আমার থাপ্পড় খেয়ে নীরা গালে হাত দিয়ে চুপ করে বসে আছে। আমি আবারও না চাওয়া সত্ত্বেও নীরার গায়ে হাত তুলেছি। নিজের রাগ সামলাতে না পেরে আমি টেবিলের উপর হাতের চাপড় মারি। নীরা চমকে উঠে আবার কাঁদতে শুরু করে। আমি দাঁড়িয়ে লাথি মেরে চেয়ার ফেলে দিয়ে পায়চারি করছি। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু পারলাম না। আমি চিৎকার করে উঠে বললাম, ছেড়ে দিয়ে রেখেছি বলে তার জন্য পাখা গজিয়েছে? পাখা একদম পাখা কেটে ঘরে বসিয়ে দেব। সাহস কি করে হয় আমাকে ছেড়ে যাওয়ার কথা তুমি মাথায় নিয়ে আসো? আমি তোমাকে বলেছি না আমি বেঁচে থাকতে তোমাকে আমি আলাদা করব না? কি করতে এসেছো এখানে? হ্যাঁ, কি করতে? নিজেকে কি মনে করো তুমি? কিছু করতে গেলে আমি জানবো না? তোমার দুনিয়াটা আমার গণ্ডির মধ্যে। কোন সাহসে তুমি সকালে আমাকে কিছু না বলে এখানে এসে এত বড় সিদ্ধান্ত নিচ্ছ? কোন সাহসে? বলেই টেবিলে আবার হাত দিয়ে বাড়ি মারে। নীরা লাফিয়ে ওঠে। আমি বললাম, তুমি কি ভাবো আমাকে? হ্যাঁ, কি ভাবো? তোমার কি ধারণা আমি আলোকে ভালোবাসি? তুমি বোঝা আমার কাছে? সেটাই মনে হবার কারণ কি বলো? তোমাকে এমন কোনো কথা বলেছি নাকি কোনো মেয়েকে তোমার সামনে দিয়ে আমার ঘরে তুলেছি? বলো। নীরা চুপ করে কেঁদেই যাচ্ছে। আমি আবার বললাম, মন আমার এটা কোনো পাবলিক পেজ না যে যখন তখন কেউ আসবে আর চলে যাবে। ভালোবাসি তোমাকে আমি। তুমি বাসো আর নাইবা বাসো, আমার সাথেই তোমাকে থাকতে হবে। নীরা তারপরও চুপ। আমি বললাম, ভালোবাসো না জানি, কিন্তু এভাবে দূরে ঠেলে দিবে আমাকে? এতই অসহ্য লাগে আমাকে? এতই বিরক্ত লাগে? এখন বুঝবে না আমাকে আর আমার ভালোবাসাকে। যখন থাকবো না তখন খুঁজবে আমাকে। আমার কথা শুনে নীরা আরো জোরে কেঁদে ওঠে। নীরার কান্না আমি সহ করতে পারি না, তাই নীরাকে টেনে তুলে বুকের সাথে জড়িয়ে ধরি। নীরা আরো জোরে কেঁদে ওঠে। আমি বললাম, আরে মেয়ে, বোঝো না কেন? আমি যদি আলোকে ভালোবাসতাম তাহলে আজ আমার ঘরে আলো থাকতো, তুমি না। আলো বিগত 3 বছর অফিসে কাজ করছে। আমি তো কোনোদিন অফিসে পা দিয়েও দেখিনি। তোমার জন্য আমি অফিসে যাওয়া শুরু করেছি। কি করে বোঝাই তোমাকে নীর পাখি বলো? নীর মিরাজের উপর অধিকার দেখাক আর না দেখাক, ভালোবাসুক আর না বাসুক, মিরাজ শুধু নীরেরই থাকবে। অনেক ভালোবাসি তোমাকে জান পাখি। নীরা চুপচাপ আমার কথা শুনছে আর কাঁদছে। আমি নীরাকে চেয়ারের উপর বসে আরেকটা চেয়ার টেনে ওর পাশে বসে পড়ি। নীরার দিকে তাকিয়ে দেখি ওর গালে পাচাগুলোর ছাপ বসে গেছে। আমি নীরার 2 গালে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে বললাম, খুব লেগেছে জান পাখি। নীরা কিছু বলে না। আমি বললাম, তুমি জানো আমি সব সহ করলেও তোমাকে আমার কাছ থেকে দূরে যাওয়া সহ করতে পারি না। কেন বাধ্য করো আমাকে তোমার গায়ে হাত তুলতে? নীরা কিছু বলছে না, নীরবে চোখের জল ফেলছে। আমি নীরাকে কাছে টেনে কোলের উপর বসিয়ে নেই। তারপর এক হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরি আর অন্য হাত দিয়ে নীরার চুলের মুঠি ধরে নীরার মুখটা নিজের দিকে এগিয়ে নিয়ে আসি। এরপর 2 চোখের পাতায় আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালাম। নীরা নিজের চোখ বন্ধ করে নেয়, কিন্তু চোখ দিয়ে জল বেয়ে পড়তেই থাকে। আমি নীরার চোখের পানি মুছে দিয়ে ওর গালে অফুরন্ত ভালোবাসার ছোঁয়া দিয়ে ভরিয়ে দিলাম। নীরা চোখ বন্ধ করেই ভাবতে থাকে, আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি মিরাজ। আমি জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, কিন্তু আমি নিজের চোখে যা দেখলাম সেটা কি করে অবহেলা করি বলো তো? মানলাম তুমি আমাকেই ভালোবাসো। তাহলে আলোর সাথে? ভাবনাটা শেষ করতে পারলো না, তার আগেই নীরার হাতে কয়েক ফোঁটা গরম পানি পড়লো। নীরা চোখ খুলেই দেখে আমি ওর দিকে অপলক্ষীনভাবে চেয়ে নীরবে কান্না করছি। আমি বললাম, আমাকে মাফ করে দাও জান পাখি। আমি তোমাকে মারতে চাইনি। কেন তুমি আমাকে বোঝো না বলো? কেন তুমি আমাকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করো? আমি তো বলিনি তোমাকে আমাকে ভালোবাসো। আমি চাই তুমি আমার পাশে থাকো। ভুল হলে আমাকে শাসন করো। তোমার পৃথিবীতে শুধু আমার আনাগোনা থাকবে। তুমি আমাকে ভালোবেসে কাছে না থাকো, অবহেলা করে থাকো, তবু আমাকে ছেড়ে যেও না নীর পাখি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ভালোবাসি তোমাকে জান পাখি, অনেক ভালোবাসি। নীরা কি বলবে বা ওর কি করা উচিত ভেবে পাচ্ছে না, কারণ যে ছেলেটা ওকে বলতে পাগল সে ছেলেটাকে আজ অন্যের হাতে তুলে দিতে এসেছিল সে। কিন্তু অফিসে আলোর হাত ধরার কথা কিছুতেই মন থেকে বের করতে পারছে না। নীরা আমার কোল থেকে নামতে গেলে আমি নীরার কোমর জড়িয়ে ধরি। 2 হাত দিয়ে নিজের কাছে টেনে আরো শক্ত করে জড়িয়ে ধরি। নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। নীরা আমার হাত খামছে ধরে। বেশ কিছুক্ষণ পর আমি নীরাকে ছেড়ে দেই। আমি বললাম, নীর পাখি, আর কখনো আমাকে ছেড়ে যাবার কথা মাথাতেও আনবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো বাসায় চলো। নীরা বলে, একটা কথা বলবো? আমি বললাম, বলো না জান পাখি। নীরা বলে, আপনি যদি মনে করেন আমার জন্য আপনাদের কোনো সমস্যা হবে, তার জন্য আমাকে আপনি আপনার কাছে রেখে দিচ্ছেন, তাহলে আমাকে বলতে পারেন। আমি বললাম, মানে? নীরা বলে, মানে আপনার সাথে যদি আমার ডিভোর্স না হয় তো আপনি আলোকে বিয়ে করতে পারবেন না। ডিভোর্স দিতে গেলে আমার পরিবার বা আমি যদি কোনো সমস্যা করি সেজন্য আপনি আমাকে ছাড়তে চাইছেন না। তাহলে একটা কথা বলি, আপনার আমার বিয়েটা শরীয়ত মতে কাবিননামা দিয়ে হয়নি, শুধুমাত্র একটা সই দিয়ে হয়েছে। এটাকে বিয়ে বলে না। তাই যেমন একটা সই দিয়ে আমরা একসাথে আছি, তেমনি একটা সই দিয়ে আলাদা থাকতে পারবো। আর সবথেকে বড় কথা, আপনার আর আমার মধ্যে এমন কিছু হয়নি যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হবে। নীরার কথা শুনে আমার মুখের রং আবার পাল্টে গেল।
আমি চেয়েছিলাম নিজের উপার্জনের টাকায় নীরাকে ধুমধাম করে সবার সামনে দিয়ে বিয়ে করব। নীরার থেকে নিজের অধিকারটা আদায় করব। কিন্তু নীরার কথায় আমি রেগে আগুন। আমি ওর দিকে তাকিয়ে ভাবছি, সাহস কি করে হয় তোমার আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলার? কাবিননামা হয়ে বিয়ে হয়নি, আর কি বললে ওর আর আমার মধ্যে তেমন কিছুই হয়নি। ও কি ভেবেছে আমি কিছু করি না বলে সহজে অন্য কারো কাছে চলে যাবে? আমি দেখব আজকের ঘটনার পর তুমি কি করে অন্য কারো কাছে যাবার চেষ্টা করো। তোমার কথাই থাক, যেটা পরে হবার কথা ছিল সেটাই আগে হবে। এই ভেবে আমি বেরিয়ে গেলাম। নীরা চুপচাপ বসে আছে। আমি ঘন্টাখানেক পরে এসে নীরাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দেই। তারপর সোজা কাজের অফিসের সামনে গিয়ে গাড়ি দাঁড় করাই। নীরা শুধু হাঁ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি গাড়ি থেকে নেমে নীরাকে হাত ধরে টেনে গাড়ি থেকে নামাই। গাড়ি থেকে নামিয়ে হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে যাই। নীরা বুঝতে পারে আজ ওর সাথে কি ঘটতে চলেছে। আমি বললাম, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। নীরা বলে, এভাবে আমি বিয়ে করব না। আমি বললাম, কেন নির্বাখী, তুমি না বললে আমাদের বিয়েটা কাবিননামা না হলে স্বীকৃতি পাবে না? তোমার ইচ্ছেতে তো এটা হচ্ছে। রাগে কটমট করতে করতে কথাগুলো বললাম। নীরা বলে, মা বাবা মামনি বাবাই তিশা এদের বাদ দিয়ে আমি এই কাজ করতে পারবো না। আমি বললাম, আমিও সেটাই চেয়েছিলাম, কিন্তু তোমার বড্ড তাড়া আমার কাছ থেকে পালানোর। তোমাকে তো আটকাতেই হবে জান পাখি। দাঁতে দাঁত চেপে বললাম। নীরা মনে মনে বলে, আল্লাহ, এটা হবারই বাকি ছিল। আমি ওনাকে আটকাই কি করে? এই স্টুপিডের মতো কাজটা কেন করতে গেলাম আমি নীরার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললাম, আমার রাগটা আর বাড়াবেন না। অনেক কষ্টে রাগটা কন্ট্রোল করেছি, এবার কিছু করলে কিন্তু তাণ্ডব করব। আমার কথা শুনে নীরা চুপ মেরে বসে যায়। নীরা বুঝতে পারে আমাকে আর কোনোভাবে বোঝানো সম্ভব না। বিয়ের এক পর্যায়ে নীরাকে কবুল বলতে বলা হয়, কিন্তু নীরা চুপ করে থাকে, কিছুতেই কবুল বলে না। আমি এতে আরও রেগে যাই, তাই চেঁচিয়ে উঠে বললাম, কবুল বলবে নাকি খাবে আরও 5টা কানের নিচে? আমার চিৎকার শুনে নীরা ভয়ে বলে, ক। আমি বললাম, হোয়াট দা? নীরা বলে, কবুল। তারপর সব ভালোভাবে মিটে গেল। এবার বাসায় ফেরার পালা। কিন্তু নীরা আর গাড়িতে ওঠে না, গাড়ির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। কারণ আমার রাগ এতটুকু কমেনি। আমি যে এমন একটা কাজ আবার করতে পারি নীরা কোনোদিনও ভাবেনি। নীরা মনে মনে ভাবে, এই ছেলেটা আজ আমাকে আস্ত রোস্ট বানিয়ে খাবে। আল্লাহ গো, বাঁচাও আমাকে। আমার কাজটা কি ভুল ছিল? আমার দেখার মধ্যে কি কোনো ভুল ছিল? যদি সত্যি ভুল থেকে থাকে তো আজ আমার কপালে দুঃখ আছে। আমি ওর সাথে যাব না। কি করি? হ্যাঁ, চুপচাপ কেটে পড়ি। এই ভেবে নীরা চুপচাপ কেটে পড়ে। রাস্তায় এসে রিক্সা রেখে যেই না উঠতে যাবে তখনই আমি নীরার হাত ধরে ফেলি। নীরা বলে, কোন শয়তান রাক্ষসরে আমার হাত? বলে নীরা তাকিয়ে দেখে আমি রাগী লুক নিয়ে নীরার হাত টেনে ধরে দাঁড়িয়ে আছি। নীরা বলে, আপনি? আসলে আমি আপনাকেই খুঁজছিলাম। কই গিয়েছিলেন? আমি চুপ করে আছি। নীরা ভালো করেই বুঝতে পারে ওর কথাটা আমি মোটেই বিশ্বাস করিনি। নীরা বলে, আমি পানি খাবো। আমি নীরার কথা শুনে ওর হাত ধরে গাড়ি টেনে বসিয়ে দেই। তারপর পানির বোতলে মুখ খুলে নীরার হাতে ধরিয়ে দেই। নীরা ঢকঢক করে পানি খেয়ে আমার দিকে আস্তে আস্তে তাকালো, কিন্তু আমি সে একই লুকে এখনো নীরার দিকে তাকিয়ে আছি। নীরা বলে, বাসায় যাব। আমি কিছু না বলে গাড়ি স্টার্ট করে দেই। গাড়ি আমার বাড়ির দিকে না গিয়ে বাংলোর দিকে যেতে দেখে নীরা চেঁচিয়ে ওঠে। নীরা বলে, আপনি আবার ওখানে যাচ্ছেন কেন? আমি বাসায় যাব, মামুনির কাছে। আমি ওখানে যাব না। আমি নীরার সাথে কোনো কথাই বলছি না, চুপচাপ ড্রাইভ করে যাচ্ছি। বেচারি নীরা চেঁচাতে চেঁচাতে থেমে গেল। আমি বাংলোতে ঢুকে গাড়ি থামিয়ে নীরাকে নামতে বললাম, কিন্তু নীরা চুপ করে বসে থাকে। আমি নীরাকে টেনে কোলে তুলে বাসার ভেতরে নিয়ে যাই। বাসায় এসে রুমের সামনে নীরাকে নামিয়ে দেই। হাতটা চেপে ধরে রুমটা খুলে দেই। নীরা অবাক হয়ে যায় রুমটা দেখে, কারণ পুরো রুম ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। কেউ ফুল দিয়ে পুরো রুম ঢেকে দিয়েছে। নীরার রুমটা দেখে মনটা পুরোই ভালো হয়ে যায়। মন খুলে হাসি দিয়ে রুমে ঢুকে যায়। কিন্তু নীরা এই ফুলের ব্যাপারটা বুঝতে পারে না। নীরা ফুলগুলো নেড়ে চেড়ে ফুলের গ্রান নিচ্ছে। হঠাৎ নীরার মুখটা শুকিয়ে যায়। ও বুঝতে পারে এই ফুলের পিছে কারণ কি, আর আমার এসব করার পিছে কারণ কি। নীরা ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে রুম থেকে বের হতে গেলেই আমি এক হাতে নীরার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিই, আর এক হাত দিয়ে দরজা লক করে দেই। নীরা বলে, ছাড়ুন আমাকে, প্লিজ ছাড়ুন। আমি এসবের জন্য এখনো তৈরি হইনি, আমার সময়। কথাটা শেষ করতে পারে না, তার আগেই আমি নীরার ঠোঁটজোড়া নিজের আয়ত্ত করে নিই। নীরা লাফালাফি শুরু করে দেয়। আমি নীরাকে টেনে একেবারে নিজের বুকের সাথে মিশিয়ে নিই। আস্তে আস্তে নীরার কোমর থেকে হাত নামিয়ে পেটে হাত বুলাতে থাকি। নীরা ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দেয়। তারপর ঠোঁট মুছতে মুছতে রুমের দরজাতে হাত দেয়। আমি নীরাকে কোলে তুলে নিয়ে এনে বিছানার উপর শুয়ে দেই। নীরা বলে, কাজটা মোটেই ভালো করছেন না, আমার সময় লাগবে আপনাকে মেনে নিতে। আমি নীরার কোনো কথাই কানে নিচ্ছি না। নিজের শার্টটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দেই। তারপর নীরার উপর ঝুঁকে পড়ি। নীরা উঠে যেতে চাইলে আমি নীরার দুহাত চেপে ধরি বিছানার সাথে। ওর আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গলিয়ে দিয়ে শক্ত করে ধরে বন্দি করে নিই। আবার নীরার ঠোঁটে কিস করতে গেলে নীরা মুখ ঘুরিয়ে নেয়। এতে আমার রাগটা অবার হয়ে যায়। হঠাৎ এক ঝটকায় নীরার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দেই। তারপর ব্লাউজটা একটানে ছিঁড়ে ফেলি। তাতেই নীরার ফর্সা বুকটা উন্মুক্ত হয়ে যায়।
আমি এক নজর চোখ বুলিয়ে নীরার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেই। আমার হাত ধীরে ধীরে নীরার পুরো শরীরে বিচরণ করতে থাকে। আমি ওর ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলায় কিস করি, তারপর আস্তে আস্তে ওর বুকে নিজের মুখ গুজে দেই। নীরার উপর আমার অধিকারটা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ি। নীরা বাধা দিয়েও পেরে উঠছে না আমার সাথে। আমি আজ ভালোবাসা দিয়ে নীরাকে ভরিয়ে দিচ্ছি, না নিজের রাগটা কমানোর চেষ্টা করছি, সেটা নীরা বুঝতে পারছে না। নীরার দোষ একটাই, ও বারবার আমার কাছ থেকে পালানোর চেষ্টা করে। নীরা অবশেষে আমার দেওয়া এই শাস্তি সহ করতে থাকে। ও ঠিকই বুঝতে পারে বাধা দিয়েও কোনো লাভ হবে না, আমি যা করছি তা করেই ছাড়বো। অবশেষে নিজের চাহিদা মিটিয়ে নীরাকে ছেড়ে দিলাম। রাতে নীরা চুপচাপ বিছানার এক কোণে বসে কাঁদতে থাকে। নীরা মনে মনে বলে, আমি কোনোদিনও ভাবিনি তুমি এভাবে আমার সাথে এই কাজটা করবে। আমার ইচ্ছের কোনো মূল্য নেই তোমার কাছে। সবসময় নিজের রাগটাকে প্রশ্রয় দিয়ে গেলে, আমাকে বোঝার চেষ্টা করলে না, আমার মনটাকে বোঝার চেষ্টা করলে না। এই ভালোবাসা তোমার আমার উপর। এরই মধ্যে আমি রুমে ঢুকি। আসলে বাইরে গিয়েছিলাম খাবার আনতে, কারণ আমরা আজ বাসায় যাইনি। আমি রুমে ঢুকে দেখে নীরা শাওয়ার নিয়ে চুপচাপ বসে আছে। চুলগুলো ভালো করে মোছেনি, যার কারণে চুলের পানি পরে ওর সালোয়ার কামিজ প্রায় ভিজে গেছে। আমি বললাম, নীর পাখি এভাবে বসে আছো কেন? নীরা বলে, তো কি করব, নাচবো? আমি আর কথা বাড়ালাম না, নীরাকে কোলে তুলে ওয়াশরুমে চলে গেলাম। তারপর একটা শাড়ি বের করে নীরার হাতে ধরিয়ে দিয়ে চেঞ্জ করে নিতে বললাম। নীরা বলে, আমি যেমন আছি তেমনই থাকবো, কোনো চেঞ্জ করতে হবে না। আমি ঝট করে শাড়িটা নিজের হাতে নিয়ে নেই। আমি বললাম, ঠিক আছে, তোমার চেঞ্জ করতে হবে না, আমি করিয়ে দিচ্ছি। বলেই নীরার গায়ে হাত দিতে গেলাম। তাতেই নীরা 2 পা পিছিয়ে গিয়ে বলে, আমি চেঞ্জ করছি। নীরার পেছানো দেখে আমি এক ঝটকায় নীরাকে নিজের কাছে টেনে নিই। নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় বেশ খানিকক্ষণ। পরে আমি নীরাকে ছেড়ে দেই। নীরা আর আমি দুজনে হাঁপাতে থাকি। আমি বললাম, যখনই আমার থেকে দূরে যেতে চেষ্টা করবে ঠিক তখনই এমনটাই হবে। এই কথা বলে আমি বেরিয়ে এলাম। তারপর নীরা চেঞ্জ করে বেরিয়ে এসে আবার বিছানায় গুটিসুটি মেরে বসে পড়ে। আমি খাবার 2 প্লেট বাড়তে বাড়তে নীরাকে ডাকি, জান পাখি খাবে এসো। নীরা বলে, খাবো না আমি, আপনি বেশি করে খান। আমি নীরার কথা শোনা মাত্রই একটা প্লেট সরিয়ে দেই। এরপর উঠে গিয়ে নীরাকে আবার কোলে তুলে এনে সোফায় বসিয়ে দেই। নীরা বলে, আপনি সবসময় জোর দেখাবেন আমার উপর? নিজের যেটা মনে হয় সেটাই করবেন? আমার কি নিজের ইচ্ছে বাঁচার অধিকার নেই? আমি চুপচাপ নীরার কথা শুনছি, কিছু বললাম না। খাবার নিয়ে নীরার মুখের সামনে ধরতেই নীরা মুখ ঘুরিয়ে নেয়। তখনই আমি অন্য হাত দিয়ে নীরার গলা টেনে নীরার ঠোঁটে কিস করতে শুরু করি। নীরা বারবার আমার এই ছোঁয়া সহ করতে পারে না, তাই এক ঝটকায় আমার বুকের কাছে শার্ট মুঠো করে আঁকড়ে ধরে। একটু পর আমি নীরাকে ছেড়ে দেই। আমি বললাম, জান পাখি এখন খাবারটা খাবে নাকি কিসের সময়টা আরেকটু বাড়িয়ে দেব? আমার কথা শুনে নীরা চোখ মুখ গুটিয়ে আমার হাত টেনে খাবারটা মুখে ভরে নেয়। আমি চুপচাপ খাইয়ে দিতে থাকি। আমি মনে মনে ভাবছি, নীর পাখি আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমাকে রাগ দেখিয়ে বা শাসন করে আমার কাছে আটকিয়ে রাখতে পারবো না। তোমাকে আমার ভালোবাসা দিয়ে আটকিয়ে রাখবো। দেখি এবার তুমি আমার ভালোবাসা কি করে অবহেলা করো। আর বাকি থাকলো আলো, সেটা কাল দেখাবো তোমাকে। আমি নীরাকে খাইয়ে দিয়ে হাত ধুয়ে ফেললাম, নিজে খেলাম না। নীরা বলে, আপনি খাবেন না? আমি একগাল হেসে বললাম, তুমি তো আমাকে বেশি করে খেতে বললে, আমি তো বেশি খাই না, তাই আর খেলাম না। নীরা কিছু বলল না, চুপচাপ উঠে গেল। আমি গিয়ে বেলকনিতে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। তারপর একটার পর একটা সিগারেট খেতে শুরু করলাম। কারণ ছেলেরা যতই হাসি খুশি থাকুক না কেন, দিনের শেষে কিছু ছেলে নিজের কষ্টটা সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দেয়। নীরাকে বিয়ে করার পর থেকে আমি সিগারেট খাই না, কিন্তু আজ আর নিজেকে আটকে রাখতে পারছি না। নীরার এই অবহেলা আমি আর কিছুতেই সহ করতে পারছি না। কারণ প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া অবহেলা থেকে মৃত্যু অধিক সুখের হয়। এদিকে নীরা চুপচাপ বসে আমাকে দেখে যাচ্ছে। আমার এই একটা কাজ নীরার কিছুতেই পছন্দ না। নীরার ইচ্ছে করছে আমাকে এসে ঠাস করে একটা বসিয়ে দিতে, কিন্তু নীরা কিছু করলো না, মুখ ঘুরিয়ে বসে পড়লো। কারণ আমি আজ যেটা করেছি নীরা কখনোই সেটা এভাবে করতে চায়নি। নীরা মনে মনে বলে, যা ইচ্ছে করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমারও যথেষ্ট রাগ আছে, রাগ আমিও দেখাতে পারি, সবসময় তোমার কথা মতো চলবে না। এদিকে আমি উঠে এসে ওয়াশরুমে চলে গেলাম ব্রাশ করার জন্য। আসলে আমার নীর পাখিটাকে সিগারেটের ধোঁয়ায় কষ্ট দিতে চাই না। আমি কোনো কিছুতেই নীরাকে কষ্ট দিতে চাই না, কিন্তু নিজের রাগটাও কিছুতে কন্ট্রোল করতে পারি না। নীরাকে যেটা করতে বারণ করি নীরা সেটা করেই আমার রাগ বাড়িয়ে দেয়। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নীরা ঠায় বসে আছে। আমি আস্তে করে গিয়ে নীরার পাশে বসে পড়ি। নীরার দিকে তাকিয়ে দেখি ওর গলায় বেশ খানিকটা কেটে গেছে। আমি বুঝতে পারি এটা আমার জন্যই হয়েছে। এটা দেখে নিজের উপরে রাগ হলো আমার। আমি ঝট করে উঠে ওষুধ নিয়ে আসি। তারপর নীরার হাত ধরে নীরাকে কাছে টানতে গেলে নীরা হাত ছাড়িয়ে নেয়। আমিও ছাড়ার পাত্র না। নীরাকে জোর করে টেনে নিজের কোলে বসিয়ে নেই। নীরা নামার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু আমি শক্ত করে জড়িয়ে থাকি। আমি বললাম, নড়ো না তো নীর পাখি, নয়তো আবার একটা কিস করব। কিসের কথা শুনে নীরা চুপ হয়ে যায়। আমি নীরার কাটা জায়গায় নিজের ঠোঁট ছুঁয়ে আলতো করে কিস করি, তারপর ওষুধ লাগিয়ে দেই। আমি নীরার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে আমি বললাম, কিছু শুনতে পাচ্ছ নীর পাখি? প্রতিটা স্পন্দন তোমাকে বলে আমি তোমার জন্য। আমি জানি না তুমি আমাকে ভালোবাসবে কিনা, আর ভবিষ্যতে আদৌ বাসবে কিনা, কিন্তু আমি তোমাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। মনে আছে নীর পাখি, বিয়ের আগে তোমাকে কিছু বললে তুমি বলতে তোমার উপর আমার কোনো অধিকার নেই, তাই সেদিন তোমাকে ওভাবে কোর্ট ম্যারেজ করতে হয়েছিল। আর আজ তুমি বললে আমাদের এটা বিয়েই নয়, তাই তোমাকে তোমার কথা অনুযায়ী বিয়ে করলাম। এখন তো আমাদের বিয়ে নিয়ে তোমার কোনো দ্বন্দ্ব নেই,
তোমার জেদেই আজ আমাকে জোর করে এমন একটা কাজ করতে হলো। তোমাকে হাজারবার বলেছি আমি নির্পাখী, ভালোবাসি আমি তোমাকে। তোমাকে ছাড়া আমার লাইফ কল্পনাও করতে পারি না। তোমাকে আমার কাছেই থাকতে হবে যেভাবেই হোক। আমাকে ছেড়ে যাবার কথা মাথাতেও আনবে না। কিন্তু তুমি কি করো? জেনে শুনে আমাকে কষ্ট দাও, বারবার আমার থেকে পালানোর চেষ্টা করো। এতটাই খারাপ আমি? আমার সাথে কি সত্যিই থাকা যায় না? নীরা চুপচাপ আমার কথা শুনে যাচ্ছে। আমি আবার বললাম, জানি নির্পাখি, আমার সাথে সত্যিই থাকা যায় না, কিন্তু আমি কি করব বলো তো জান পাখি? আমি যে এমনই। আম্মু মারা যাওয়ার পর থেকে তেমন কারোর শাসন পাইনি। মামনিকে তো আমার ধারে কাছেও আসতে দিত না ফুপু। আমাকে এত ভালোবাসে যে কখনো বকা দিত না। যখন যা আবদার করতাম সব পূরণ করত। হোক সেটা ভালো আর মন্দ, ভালো মন্দ বোঝানোর কেউ ছিল না। আমি আমার রাগটাও কন্ট্রোল করতে পারি না। তুমি যদি আমার থেকে পালানোর চেষ্টা না করতে, তাহলে আমাদের প্রথম রাতটা এভাবে কাটতো না, অনেক সুন্দর আর সুখময় হতো। কিন্তু তোমার জেদ আর আমার রাগের বশে আমি এমন একটা কাজ করতে বাধ্য হয়েছি। ভালোবাসি আমি তোমাকে পাগলি, বোঝো না কেন বলো তো? কি করলে আমি তোমাকে বোঝাতে পারবো? তুমি আমার সব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার থেকে দূরে গেলে সত্যি আমি মরে যাব। আমি আর কিছু বললাম না। নীরাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লাম। নীরা মনে মনে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি জান, অনেক। তুমি যেমন আমাকে ছাড়া থাকতে পারবে না, ঠিক আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বড্ড বেশি ভালোবাসি তোমাকে, বড্ড বেশি। কিন্তু আজ যেটা তুমি করলে, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই ভেবে নীরা উঠতে গেলে আমি নীরাকে উঠতে দিই না। নীরা আমার দিকে এমনভাবে তাকালো, আমি নীরাকে ছেড়ে দিই। নীরা উঠে গিয়ে প্লেটে করে খাবার এনে আমাকে খেতে বলে। আমি বললাম, খাইয়ে দাও না নীর, প্লিজ। নীরা আর না করে না, হাত তুলে আমাকে খাইয়ে দেয়। আমি নীরার হাত ধরে এমনভাবে খাবার মুখে নেই যে খাবার কম নিয়ে নীরার আঙুলগুলো চেটে নেই। আমি এমন করাতে নীরার অন্যরকম একটা ফিলিংস হতে লাগলো। অন্য হাতের ভাতের প্লেটটা পরে নিতে গেলে আমি ধরে একটা মুচকি হাসি দেই। এটা দেখে নীরা রাগে গজগজ করতে থাকে। আমি মনে মনে বলি, জান পাখি, তোমাকে আমার ভালোবাসার জালে এমনভাবে আটকাবো যে আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনা তো ভাববে না। নীরা আমাকে খাইয়ে দিয়ে হাত ধুয়ে বিছানায় শুতে আসলো। আমি উল্টো গড়াগড়ি দিয়ে নীরার জায়গায় শুয়ে পড়ি। এটা দেখে নীরা চেঁচিয়ে উঠে বলে, আমি ঘুমোবো না? আমি বললাম, আস্তে জান পাখি আস্তে, আমি কি তোমাকে ঘুমোতে বারণ করেছি? নীরা বলে, তা নয় তো কি, কোথায় ঘুমোবো আমি? আমি বললাম, আমার বুকে এসো। বলে নীরাকে টেনে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ি। নীরাও চুপচাপ শুয়ে পড়ে, কারণ ও জানে আমি ওর কোনো বারণই শুনবো না। সকালে আমি নীরার আগে ঘুম থেকে উঠি। নীরা আমার পরে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বাজে। টাইম দেখে ধরপড় করে উঠে পড়ে, কিন্তু উঠে দেখে আমি কোথাও নেই। নীরা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর এসে আয়নার সামনে নিজেকে দেখতে শুরু করে। আজ অন্যরকম সুন্দর লাগছে তাকে। গলার কাটা জায়গায় হাত দিয়ে দেখছে নীরা। পুরো রুমটা দেখছে। রাত চলে গেলেও ফুলের গন্ধ একটুও কমেনি। নীরা রুম থেকে বের হয়ে দেখে আমি নাস্তা রেডি করছি। আমাকে দেখে মনে হচ্ছে আমি নিজের হাতেই রান্না করেছি। নীরা দেখেই একগাল হেসে দিল। আমি বললাম, উঠে গেছে আমার নীর পাখিটা? গুড মর্নিং আমার জান, এসো নাস্তা করে নাও। নীরা বলে, আপনি নাস্তা বানিয়েছেন? আমি বললাম, লাইফে প্রথমবার, দেখো না কেমন হয়েছে। আমি নীরাকে চেয়ার এগিয়ে দিলাম বসার জন্য। নীরা কোনো কথা না বলে বসে পড়ে। আমি নীরাকে খাবার বেরিয়ে দিলাম। আমি বললাম, জান তাড়াতাড়ি খেয়ে বলো তো কেমন হয়েছে। নীরা ডিম পোস্ট মুখে তুলতেই আমি নীরার মুখের দিকে তাকিয়ে আছি, নীরা খেয়ে কি বলবে তা শোনার জন্য। কিন্তু নীরা কি বলবে বুঝতে পারছে না, কারণ ডিম পোস্টের লবণে পুড়ে গেছে। সত্যিটা বলতে পারছে না। আমি প্রথমবার রান্না করেছি, তাও ওর জন্য। ভালোবাসার মানুষগুলো ভালোবেসে বিষ দিলেও খেয়ে নেওয়া যায়, কিন্তু আমি তো নীরাকে লবণে পোড়া ডিম পোস্ট দিয়েছি মাত্র। নীরা বলে, অসম্ভব ভালো হয়েছে, এমন রান্না আমি কোনোদিনও খাইনি। মুহূর্তেই আমার মুখে রাজ্য জয়ের হাসি চলে আসে নীরার কথা শুনে। নীরা বলে, আচ্ছা আর কি রান্না করেছেন দেন। আমি চিকেনের বাটিটা নীরার দিকে এগিয়ে দেই। নীরা এক টুকরো চিকেন মুখে দিয়ে মাথার চাঁদি জ্বলে যায়, কারণ এত পরিমাণ ঝাল হয়েছে বলার মতো না। কিন্তু নীরা কিছু না বলে চুপচাপ খেয়ে নেয়। নীরা বলে, আমার হয়ে গেছে, আমি ঘরে গেলাম। এই বলে রুমে চলে গেল। রুমে এসে নীরা পানি খেতে খেতে অবস্থা শেষ, চোখ মুখ লাল হয়ে গেছে। এটা বললে ভুল হবে, ফর্সা মুখ তো, তাই পুরো মুখই লাল হয়ে গেছে। ঝালের চোটে চোখের পানি ধরে রাখতে পারছে না। এমন সময় হঠাৎ আমি আসি। নীরার অবস্থা দেখে আমি যা করলাম তা নীরা কল্পনাও করতে পারেনি। আমার কাণ্ড দেখে ও বিস্ফারিত চোখে তাকিয়ে আছে। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।